করতে পারলাম না। যখন ব্যবস্থা করতে পারি নাই, তখন মাতবর সাহেব প্রত্যেকদিন এসে আমার মাকে গালাগালি করে, অনেক খারাপ ভাষায় অনেক কিছুই বলে। তো আমাদেরকে বের হয়ে যেতে বলে। বলে যে, "এ বাড়ি থেকে বের হয়ে যা। এ বাড়িতে তোদের থাকা যাবে না।" আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার জীবনের একটা সত্য ঘটনা শেয়ার করতে আসলাম। আমার নাম আসিয়া। আমি থাকি সিরাজগঞ্জ। তো এখন বর্তমানে আমি ঢাকা থেকে বলছি। আমাদের বাড়িতে খুব ছোট্ট একটা সংসার, খুব ছোট একটা ফ্যামিলি। আমার বাবা, আমি আর আমার মা। তো হঠাৎ একদিন আমার বাবা অসুস্থ হয়ে যায়। আমার তো কোনো বড় ভাই নাই যে সে সংসারের দায়িত্ব নেবে। আমার বাবাই সংসারের দায়িত্ব নিত। তা আমার বাবা অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে যায়, তখন অনেক টেনশনে পড়ে যাই যে কী করব না করব। মানে প্রচুর পরিমাণ টেনশনে পড়ে যাই। কিছু অনেক দিক থেকে টাকা খোঁজ করার চেষ্টা করলাম, কিন্তু পাইলাম না। আত্মীয় স্বজন কেউ দেয় না। সবাই বলে যে আমাদের কাছে টাকা নেই। আসলে বিপদ যখন দরজার সামনে আসে তখন কেউ কারো পাশে থাকে না। তো এইভাবে বেশ কয়েকদিন গেল। আমার বাবা দেখলাম যে আরো অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। তখন আর কিছু করার নাই। বাধ্যতামূল্যে একদিন আমার আম্মু বলল যে মাতবরের কাছে একদিন যাই। আমি বললাম, তাহলে তুমি যাবে কেন? তুমি থাকো, আমি যাচ্ছি। বললো, আচ্ছা ঠিক আছে, তুই পারবি? আমি বললাম, হ্যাঁ পারবো। পরে আমি মাতবর সাহেবের কাছে যাই। যাওয়ার পরে বলি যে, মাতবর সাহেব, আমার বাবা তো অসুস্থ, আমাকে কিছু টাকা ধার দেন, বাবা সুস্থ হলে দিয়ে দিব। তো মাতবর সাহেব আমার পা থেকে মাথা পর্যন্ত দেখলো। দেখার পরে বলল যে, টাকা ফেরত দিতে পারবি তো সুদে আসলে? আমি বললাম, হ্যাঁ পারবো, বাবা সুস্থ হলে অবশ্যই দিতে পারবো। এখন টাকাটা যখন নিছি, নেওয়ার পরে আমার বাবা, যখন আমি টাকাটা নিছি নেওয়ার পরে আমার বাবা তো চিকিৎসা করলাম। বাবাই তো বাঁচলই না। বাবা অসুস্থ হয়ে মারা গেছে। চিকিৎসা করতে যা হয় নাই। তো ওই সময় মাতবর সাহেব, এখন যেহেতু আমি বাড়িটা তার কাছে বন্ধক রাখছি, বাড়ি কিন্তু তার কাছে বন্ধক রেখে টাকাটা নেওয়া হয়েছে। মাতবর সাহেব আজ আসে, কাল আসে, পরশু আসে, এসে বলে যে টাকা ফেরত দে, নাহলে বাড়ি কিন্তু নিয়ে নেব। আমি বললাম যে, মাতবর সাহেব, আপনি আমাদের বাড়িটা নিয়েন না, বাবা তো মারা গেছে, আমি টাকাটা দিয়ে দিব। আমাদের তো বড় ভাইও নাই, আবার বোনও নাই, আমি টাকাটা দিয়ে দিব। বললো, আচ্ছা ঠিক আছে, দিতে পারবি কতদিন? তো মাসখানেকের মতো সময় চাইলাম। তো মাসখানেকের মতো সময় দিল, কিন্তু আমি এর ভিতরে কোনো ব্যবস্থা করতে পারলাম না। যখন ব্যবস্থা করতে পারি নাই, তখন মাতবর সাহেব প্রত্যেকদিন এসে আমার মাকে গালাগালি করে, অনেক খারাপ ভাষায় অনেক কিছুই বলে। তো আমাদেরকে বের হয়ে যেতে বলে। বলে যে, এ বাড়ি থেকে বের হয়ে যা, এ বাড়িতে তোদের থাকা যাবে না। তখন আমি চিন্তা করি যে বাড়ি থেকে কোথায় যাব? আমাদের তো যাওয়ার জায়গা নেই, আত্মীয় স্বজন কেউ তো আমাদের জায়গা দিবে না। কথা শুনলো না। একটা কথাই বললো যে, অত কিছু বুঝি না, আর আমি একটা প্রস্তাব দিব, এটা যদি তুই রাজি হোস তাহলে তোর আর এগুলো কিছু হবে না। তখন আমি বললাম যে, আপনি যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু আপনি আমাদের থাকার জায়গাটুকু নিয়ে নিন না। আর কি করার আছে? তখন উনি আমাকে বলল যে, সন্ধ্যার দিকে তাহলে আমাদের বাড়িতে আসিস। আমি গিয়েছি। যাওয়ার পরে দেখি মাতবর সাহেব বসে আছে। তো আমাকে বললো যে, বস। বসলাম। বসার পরে বলতেছে, দেখ, তোর জায়গা সম্পদ কিছু নিব না, তুই যেখানে আছিস সেখানে থাকবি, কিন্তু আমার সাথে তোর শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে, আমাকে সময় দিতে হবে। যদি দিতে পারিস তাহলে তোর কোনো কিছু হারাবে না। এখন আমার হাত পা বাঁধা, আমার কিছু করার নাই, তাই আমার তার প্রস্তাবে রাজি হইতে হবে। অনেক ভাইবে চিন্তা করলাম, মা, বাবা তো মারাই গেছে, মা আছে, মাকে নিয়ে কোথায় দাঁড়াবো? তাই ওনাকে বললাম যে, আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই শুনবো। তো আমি ওনার সাথে শারীরিক সম্পর্কের আগে কখনো কারোর সাথে বেড শেয়ার করিনি। বেড শেয়ার মানে কি সেটাও আমি জানি না। তো আমি যখন তার কাছে যাই, যাওয়ার পরে আমি অনেকটা মানে একটা, যেহেতু অবিবাহিত মেয়ে, কোনো ছেলের কাছে যেহেতু যায় নাই, তাহলে অবশ্যই মেয়েটার কষ্ট হবে। তো আমার অনেক কষ্ট হয়েছিল।
প্রচুর কষ্ট হইছে। আমি অনেক কান্নাকাটি করছি, অনেক চিৎকার করছি। কিন্তু উনি আমাকে ছাড়ে নাই। মাতবর সাহেব আমাকে ছাড়ে নাই। উনি এক কথায় বলছে যে, "যেটা বলতেছি চুপচাপ শোন।" মানে উনি আনন্দ ফিল করতেছে কিন্তু আমার তো অনেক কষ্ট হচ্ছে। উনি তো ওনার টাকাটা উসুল করে নিতেছে। বলতেছে যে, "বেশি কথা বলবি তাহলে কিন্তু টাকা দিতে হবে।" আমি দাঁতের উপরে দাঁত দিয়ে চাপে ছিলাম। আমি তার যখন কাজটা শেষ হইছে, শেষ হওয়ার পরে আমি চলে আসি। কিন্তু আমি তো আর জানি নাই যে তার রুমে সে ক্যামেরাতে মানে এগুলো ভিডিও করছে। তো আমাকে পরের দিনে মানে বাড়িতে আসার পরে আমি ভাবলাম যে সবকিছুই তো শেষ হয়ে গেল। এখন আমার জায়গা সম্পদ সবই আমাদের হয়ে গেছে। কিন্তু আমার ধারণাটা পুরোটাই ভুল। সে ক্যামেরাতে ভিডিও করছে, ভিডিও করার পরে ওইটা আমাকে আবার ফির দেখাইছে। এটা নিত্যদিনের ঘটনা হয়ে উঠল। ১ দিন ২ দিন পরে আমাকে ডাকতেই থাকে। তখন আমি বললাম যে, "আপনি যে এই কাজটা করতেছেন এটা কি ঠিক?" পরে মানে যখন ওনার পুরোপুরি চাহিদাটা মিটানো শেষ, তখন আমাকে বলতেছে, "এখন তোরা চলে যা।" গ্রামের আরো ১০ টা লোক ডাকছে, ডাইকা বলছে যে, "ওরা টাকা নিচ্ছে ওর বাবা অসুস্থর সময়। এখন তো আর ওদেরকে রাখা যাবে না। ওদের চলে যেতে হবে।" এখন আমি তো মানুষদের বলতে পারছি না যে উনি টাকাটা অন্যভাবে উসুল করে নিছে। কারণ এটা বললে তো আমাকেই খারাপ বলবে। তো গ্রামের লোকজন সবাই বলছে যে, "তোমরা টাকা দিতে পারছো না, তাহলে তোমরা চলে যাও।" এখন আমার মাকে নিয়ে আমি ঢাকা শহরে চলে আসছি। জায়গা সম্পদ সবকিছুই তো হারাইলাম। সম্মানও হারাইলাম, জায়গা সম্পদ হারাইছি, সবকিছুই হারায়া, নিজের এলাকা হারাইয়া আজকে নিঃস্ব হয়ে ঢাকায় আছি। ভাই এতে তো আমার কোনো ভুল ছিল না। আমি তো কিছু করি নাই। যা করছে সবকিছু মাতবর সাহেব করছে। এখন আমি যেহেতু একটা বিবাহযোগ্য একটা মেয়ে, যদি আমার এসব কিছু জানার পরে কোনো ছেলে আমাকে বিয়ে করতে চান, তাহলে অবশ্যই ভিডিওর নিচে শেয়ার অপশন দেওয়া আছে। ওখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পাবেন। অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।